হ্যালো এভরিওয়ান, সবাইকে গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা। কালকে ঠাকুরের জন্য মার্কেট থেকে কিছু জিনিস কিনে নিয়ে এসেছি, তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করব। তো চলো দেখতে থাকো। তো এই ধুতিটা দেখছো, এটা আমি গনুর জন্য নিয়ে এসেছি। জানি না এই সাইজটা ওর হবে কিনা। এই সুন্দর একটা মালা নিয়ে এসেছি, এটা আমার গপুর জন্য নিয়ে এসেছি। আর এই যে দেখছো, এটা মা লক্ষ্মীর জন্য নিয়ে এসেছি। এটা আমি শাড়ির মতন করেই মা লক্ষ্মীকে পরাবো। আর এই একটা চেলি টাইপের নিয়ে এসেছি, এটা ওই গণেশের বেদিতে পাতার জন্যে। তো দেখে নাও, অলরেডি 9:20 ওপর বেজে গেছে। হাজব্যান্ড স্নান করে পুজো করে ব্রেকফাস্ট করে অফিস চলে গেছে। তো চলো আমি আগে লাঞ্চের প্রিপারেশনটা স্টার্ট করে দিই। তো এখানে সুন্দরভাবে আমি আটা মেখে আর করবো আজকে মশলা আলু। তার জন্য আলুটা কেটে এবার রান্নাঘর পরিষ্কার করতে লেগে পড়েছি। আজকে লাঞ্চে ভাত বানাবো না, আজকে লুচি বানাবো, আর তার সাথে বানাবো এই মশলা আলু বা নিরামিষে আলুর দম বা আলু কষা, যে যেটা বলবে। তো চলো তার আগে রান্নাঘরটাকে একটু গুছিয়ে নিই। সকাল থেকে যে কাজগুলো করেছি না, তাতে জিনিসপত্র এদিক ওদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে, সেগুলোকে আগে ঠিকঠাক জায়গায় রেখে দিই। তো এই টাইমটায় আমার মেয়ে ঘুম থেকে উঠে গেছে, তো ওকে একটু চা বানিয়ে দেবো। তার জন্য আগে দুধের প্যাকেট থেকে দুধটা ঢেলে সেটাকে গরম করে নিচ্ছি। আর এখানে আমি ওই যে আমার সাথে যে থাকে তার সাথে কথা বলছিলাম, আর সাইড বাই সাইড দেখো জলের বোতলগুলো ফিল আপ করে অলরেডি জলগুলো আমি ফ্রিজের মধ্যে ভরে দিলাম। আর এখানে কিচেন টাওয়ালগুলো আমি ঠিকঠাক করে রেখে নিচ্ছি, কারণ এই যে ছোট ছোট কাজগুলো থাকে না, সেগুলো যদি সেই টাইমে অর্গানাইজ করে রেখে দাও, তাহলে পরে আর এত বেশি কাজের চাপ থাকে না। এবার আমি মেয়ের চাটা বানাবো। চলো চাটা হয়ে গেছে, এবার আমি মেয়েকে দিয়ে আসি। এরপরে আমি একটু নিজে চা করে খাবো, কারণ যেহেতু আজকে পুজো করব, ঠাকুরদের বস্ত্র সব চেঞ্জ করব, তাই জলখাবারটা আমি এখানে আজকে স্কিপই করলাম, একটু চাই খাবো। আর চাটা তো আমি কোনোদিনই স্কিপ করব না। আমি হচ্ছি, তোমরা হয়তো এতদিনে বুঝে গেছো, ভীষণ চা অ্যাডিক্টেড। আমাকে যদি কেউ সারাদিন চা খেয়ে থাকতে বলে, তো আমি সেটাতেই সবথেকে বেশি খুশি হব। কেউ ভাবতে পারবে যে বিয়ের আগে আমি চা খেতাম না? তো অলরেডি চাটা দেখো আমি ঠান্ডা হতে দিয়েছি, কারণ আমি খুব বেশি গরম চা খেতে পারি না। এরপর যে জিনিসগুলো আমার একদমই শেষ হয়ে গেছে, সেগুলো আমি চলো ফিল আপ করে নিই। এটাও একটা বড় টাস্ক। জিনিস যখন শেষ হয়ে যায় না, সেটা যদি একটা টাইমে বের করে, মানে একটা টাইম বের করে যদি আমরা ফিল আপ না করে নিই, তাহলে আবার কাজের সময় সেগুলো ফিল আপ করতে খুব বিরক্তও লাগে, আর কাজ করতেও ভীষণ দেরি হয়। তো এই ছোটো ছোটো জিনিসগুলো যদি আমরা প্রতিদিনের জীবনে এইভাবে মেনটেন করি, কথা বলতে আমি তো অলওয়েজ মেনটেন করি, তাহলে দেখবে কাজের প্রেশারটা অনেক কম থাকে। অলরেডি আমি আলুটা সেদ্ধ করতে দিলাম। এবারে ওই যে বললাম, যে জিনিসগুলো এই সময় কুকারে আলুটা সেদ্ধ হোক, আমি চলো সাইড বাই সাইড আমার যেগুলো একটু ফুরিয়ে এসছে বা একদমই ফুরিয়ে গেছে, সেগুলো ফিল আপ করে নিই। তো সাত করে সব কিছু অর্গানাইজড আমি করি না। আমি এই প্রতিদিনের জীবনে এইভাবেই সব জিনিসপত্রকে সাজিয়ে গুছিয়ে রাখি, যেগুলো করতে আমার খুব ভালোও লাগে। আমার জিনিসপত্র খুব ছড়িয়ে ছিটিয়ে থাকলে আমার একদম কাজ করতেও ভালো লাগে না। আর আমার বাড়ির বেশিরভাগ জিনিস অনেক পুরনো দেখবে, কারণ এর ঘটনাগুলো আমি তোমাদের পরে বলবো। কারণ আমার বাড়িটা অনেক পুরনো, আর কিছু জিনিস আমি ইচ্ছা করলেও আমি চেঞ্জ করি না, কারণ আমি স্মৃতি ধরে বাঁচতে বেশি ভালোবাসি।
কারণ এই সমস্ত জিনিসগুলো আমার এই বাড়ির মা বাবা খুব কষ্ট করে বানিয়েছে, তাই তাদের স্মৃতি আছে সব কিছুতেই, তাই সেগুলো আমি চাইলেও চেঞ্জ করব না, কারণ আমার কাছে স্মৃতির মূল্য প্রচুর। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে অলরেডি আমি মশলা আলুর জন্য কড়াইয়ে তেল দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সেদ্ধ আলুগুলো দিয়ে দিলাম। রেসিপিটা খুব সিম্পল, কিন্তু লুচি পরোটার সাথে খেতে খুব ভালো লাগে। আর যেহেতু আজকে গণেশ চতুর্থী, একদম ভেজ, মানে পেঁয়াজ রসুনও আমি দেবো না, তাই আমি এই সবজিটা আজকে বানানোর কথা ভাবলাম। কারণ পনিরও সবসময় পনির খেয়ে আর পনিরও খেতে ভালো লাগছে না। আর এখানে একটা কথা বলি, এখানে যে রেসিপিগুলো আমি তোমাদের সাথে শেয়ার করি, এটা একদমই আমার বাড়ির লোকের, সত্যি কথা বলতে আমার হাজব্যান্ড আর আমার মেয়ের, ওরা যেভাবে খেতে পছন্দ করে বা আমি যেভাবে খেতে পছন্দ করি সেভাবেই বানায়। অনেকে অনেক রকমভাবে রান্না করে বা তাদের রুচি বা তাদের টেস্ট অনেক রকম হয়, কিন্তু তাই এই ব্যাপারে কোনো কেউ সমালোচনা করবে না। এটা একদমই আমার পরিবারের মানুষ যেভাবে আমার হাতে খেতে ভালোবাসে, একদমই আমি সেভাবে বানাই। তো দেখতেই পেলে খুবই সিম্পল। ওই একটা বাটির মধ্যে আদা বাটা নিয়ে সেটার মধ্যে সমস্ত মশলা একটু জল দিয়ে মেখে আমি এটার মধ্যে দিয়ে দিলাম। আর হ্যাঁ, যেহেতু একদমই এটা নিরামিষ বানাচ্ছি, সেহেতু এখানে একটু ঘিটা বেশি করেই দেব। আর এখানে দিয়ে দেবো ভাজা মশলা। ভাজা মশলা বলতে আমরা বাড়িতে যেটা বানাই, ওই জিরে ধনে শুকনো লঙ্কা গুঁড়ি করে যে মশলাটা, যেটাকে আমরা ভাজা গুঁড়ি বলি, সেটা। আর দেখো আজকে বাইরে কি বিভৎস রোদ। এই বাচ্চাটা আমার শুধু আসছে আর ঘন ঘন জল খাচ্ছে, একে দেখে আমার এত কষ্ট হচ্ছে। ভেতরে ডাকছি, কিছুতেই ভেতরে আসবে না। এখানে আমার সুন্দর আলু মশলা ডান। রান্নাঘরও মোটামুটি আমার এখানে দেখো ঝকঝকে পরিষ্কার আমি করে ফেলেছি। আর আজকে সকালে ফুল তুলতে যে হাজব্যান্ড আমাদের গাছের এই লেবুটা আর এই কতগুলো পেয়ারা, আমি জানি না পেয়ারাগুলো ভালো আছে না কি আছে, তবে আমার একটা নিয়ম, আমার গাছের যে কোনো জিনিস প্রথম আমি ঠাকুরকে আগে দিই। তো এখান থেকে আগে দেখব যেটা ভালো আছে সেটা আগে আমি ঠাকুরকে নিবেদন করব। তো আপাতত আমি ঠাকুর ঘরে রেখে দিলাম। চলো তোমাদেরকে আজকে একজন স্পেশাল মানুষের সাথে পরিচয় করায়। এই যে দিদিকে দেখছো, এই দিদি মোটামুটি আমাদের বাড়িতে আজকে 20-22 বছর আছে। আমার হাজব্যান্ড যখন অনেক ছোট তখন থেকেই আমাদের বাড়িতে আছে। তো আমার এই বাড়ির মা, মানে আমার শাশুড়ি মায়ের আমল থেকে এই দিদি আমার বাড়িতে আছে। তো আমাকে ভীষণ ভালোবাসে, ঠিক আছে। আর এই বাড়ির প্রতি এই দিদির খুব মায়া। ওই যে আমি বলেছিলাম, অ্যাকচুয়ালি দিদি আমার ওপর পরিষ্কার করে, কিন্তু সত্যি কথা বলতে নিজের মায়ের থেকে কিছু কম আমাকে ভালোবাসে না। এত স্নেহ, এত ভালোবাসা আমি বিয়ের প্রথম থেকেই পেয়েছি। সত্যি কথা বলতে অনেক ছোটোতে বিয়ে হয়েছিল, তো সব কাজ গুছিয়ে করতে পারতাম না। তখন যে কাজটা আমি করতে পারতাম না, সেই কাজটাই এই দিদি আমাকে করিয়েছে, শিখিয়েছে, ভালোবাসা দিয়েছে। ওই আজকে খেপির মতো চুলগুলো করে ঘুরছিলাম, তো বললো যে আয় তোর চুলে একটু তেল দিয়ে দিই। তো এদের সাথে আমার সময় পার করতে খুবই ভালো লাগে। আর এখানে দেখো আমাদের এখানে প্ল্যানিং চলছে, সামনে পুজো চলে আসছে, এবার আমরা কবে ঘর ঝাড়বো। পোপার কোথায় কোথায় ঝুল হয়েছে। এমনিতে আমার বাড়িতে ঝুল ঝাল খুব কম, আমি যতটা পারি পরিষ্কার রাখার চেষ্টা করি। আর কোনোটাই এই দিদি আর ওই যে বললাম আরেকজন যে বোনের মতো থাকে, ওকে ছাড়া পসিবল নয়। কিন্তু তবুও টুকটাটাকি পুজোর আগে যে একটা হয় না, যে একদম পুরোভাবে রুম ক্লিন করা বা বাড়ি ঘর দুয়ার পরিষ্কার করা, ঘর ঝাড়া, তো সেইটারই আমাদের এখানে প্রোগ্রাম চলছে। অ্যাকচুয়ালি আমরা এখানে ডিপ ক্লিনিংয়ের প্ল্যান করছি, আর আরেকজন যিনি আছেন উনি তো এত লাজুক, কোনো মতেই ক্যামেরার সামনেও আসতেই চায় না। তো এই যে দেখতেই পাচ্ছ, এখন আমার এত ঘুম পাচ্ছে, মানে মাথায় এত সুন্দর অয়েল ম্যাসেজ করে দেয় যে আমার আর কোনো কাজ করতেই ইচ্ছা করছিল না। কিন্তু তবুও আমি স্নান করে দেখো ঠাকুর ঘরে অলরেডি চলে এসেছি। তো সেই দিন যে ক্যান্ডেলসগুলো আমি কিনেছিলাম তার মধ্যে একটা ক্যান্ডেলস আমি ঠাকুর ঘরে প্রথমে জ্বালালাম, কারণ ঠাকুরকে রেডি করতে করতে এটা যখন জ্বলবে আর এটা থেকে এত সুন্দর একটা মানে মৃদু মৃদু গন্ধ বেরোয়, মানে মনটা আমার ভালো হয়ে যায়। তো চলো প্রথমে আমার গণপতিকে আমি রেডি করে নিই। তো দেখতেই পাচ্ছ এই যে অলরেডি আমার ঠাকুর এখানে ধুতি পরে আছে। এই ধুতিটা সাইজে অনেকটাই বড়, আর এটা আমি লোকাল মার্কেট থেকে কিনিনি, এটা আমি বাইরে থেকে কিনে নিয়ে এসেছিলাম, কারণ লোকাল মার্কেটে তখন ধুতি অ্যাভেলেবেল ছিল না।
তো আমি সেটা দেখেই ভাবছি যে যেটা এবারে নিয়ে এসেছি আমি আমাদের সামনের বাজার থেকে, সেই ধুতিটা ঠাকুরের হবে কি না এটা নিয়ে আমার মনের মধ্যে ভীষণ কনফিউশন এই সময় চলছিল। তো যাই হোক, সবই ঠাকুরের ইচ্ছা, দেখি যদি ইচ্ছা হয় তাহলে খুব ভালোভাবেই হবে। তো এখানে পুজোটাও আমি বলবো আমি নিজের মতো করে পুজো করি, তো প্লিজ আমার পুজো সম্পর্কে কেউ কোনো মন্তব্য করবেন না, কারণ অনেকে অনেক রকম নিয়মভাবে করে। তো আমার এখানে যেটা মনে হয় বা আমি নিজে যতটুকু নিজের হাতে পারি আমি সেইভাবেই পুজো করার চেষ্টা করি। কারণ আমার হাজব্যান্ডও এখানে বলেছে যে যেটা তুমি ভাববে, কারণ সংসারটা তোমার, তো তুমি যেরকমভাবে সুষ্ঠুভাবে পারবে তুমি সেটুকুই করবে। চেষ্টা করি সব কিছু নিয়ম শৃঙ্খলা। বাপরে কি সুন্দর লাগছে দেখো ধুতিটা পরে, আমি নিজেই পরানোর সময় অবাক হয়ে গেছিলাম। আমার তো এখন মনে হচ্ছে এই ধুতিটা একদম পারফেক্ট হয়েছে, আগেরটাই বরং বেশি বড় হয়ে গেছিলো। তো হ্যাঁ, যেটা বলছিলাম, তো তবুও চেষ্টা করি আচার বিধি মেনে সব কিছু পালন করার। তো যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বা দেখে থাকেন তো প্লিজ সেটা নিয়ে কোনো সমালোচনা করবেন না। আর আমি তো সব কাজ করার আগে ঠাকুরের কাছে আগে ক্ষমা চেয়ে নিই, যে ভুল ত্রুটি হলে আমাকে যেন ক্ষমা করে দেওয়া হয়। তো এবারে দেখো আমি আমার গোপালকেও এখানে স্নান করিয়ে নেব। সত্যি বলতে লকডাউনের টাইমে আমার হাজব্যান্ড অফিস থেকে এসে কিছু বাচ্চাকে টিউশন পড়াতো, তো তাদেরই মধ্যে একজন আমার হাজব্যান্ডকে এই গোপালটা গিফট করেছিল। তো এই যে গোপালের জন্য এবারে আমি এই ড্রেসটা নিয়ে এসেছি। সত্যি বলতে আমার বাড়িতে আমি সব কিছু নিজে হাতে করি আর আমি সবটাই নিজের পছন্দ মতো করি, এটা প্রথম থেকেই করে এসেছি। আর দেখো ড্রেসটা পরাতে পরাতে আমি লক্ষ্য করছি এই যে হারটা এটা পুরো ড্রেসটার সাথে ম্যাচিং হয়ে গেছে, কি সুন্দর লাগছে তাই না? এবারে চলো আস্তে আস্তে মা লক্ষ্মীরও শাড়িটা চেঞ্জ করে দিই। তো এখানে আমার সুন্দর সমস্ত ঠাকুরের বস্ত্র চেঞ্জ হয়ে গেছে। আস্তে আস্তে আমি ঠাকুরঘরটা আরও অন্যরকম করার চেষ্টা করছি। আর এই যে যেগুলো পুরনো বস্ত্র ছিল সেগুলো আমি কালকে বা আজকে যখন টাইম পাবো তখন কেচে নেব। তো এবার আমি ভোগের থালাটা দেখো রেডি করতে বসে গেছি। এই সব জিনিসগুলোও আমি দেখো কালকেই কিনে নিয়ে এসেছিলাম বাজারে থেকে। আমি শুরু থেকেই না সংসারের কাজ আর ঠাকুরের এই সব করতে ভীষণ ভালোবাসি, আমার খুব ভালো লাগে এগুলো করতে। বেশিরভাগ কাজটাই আমি আমার মাকে দেখে শিখেছি, ছোটোবেলায় মাকে দেখতাম আর এখন নিজে করি। তো এখানে আমার ভোগের থালাও রেডি হয়ে গেছে, আর এই দুটো পেয়ারা দেখে মনে হলো ভালো, তাই আমি ঠাকুরকে ভোগে দিয়ে দিলাম। এখানে তো এখানে পুজোর জোগাড় মোটামুটি আমার হয়ে গেছে। আরও যে বাকি কিছু জোগাড় ছিল সেটা আস্তে আস্তে করে তাড়াতাড়ি করে এবার পুজোটা কমপ্লিট করে নিই। তোমরা কেমনভাবে সবাই গণেশ পুজো করলে একটু আমাকে কমেন্টে বলো। তো এখানে আমার পুজো হয়ে গেছে, আমি এবারে পুরো বাড়িতে একটু এই যে ধুনো ধূপটা দেখিয়ে দিচ্ছি, এটাতে আমার মনটা ভীষণ শান্ত লাগে। তো দেখো এটা আমার লাঞ্চ। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।